বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই জোরে বলবো। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। আজকের আলোচনার টপিকস হচ্ছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট কে? হু ইজ রবার্ট ফ্রস্ট? এই কবিতার কবি। এই কবিতার কবি অর্থাৎ যিনি এই কবিতাটা লিখেছেন তার নাম হচ্ছে রবার্ট ফ্রস্ট। তাহলে প্রথম স্লাইড থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে কবিতার নামটা একটু বড়, বেশ বড়। স্টপিং বাই উডস, কোনো এক বনের ধারে থামা, অন এ স্নোই ইভিনিং, এক তুষারময় সন্ধ্যায়। অর্থাৎ এক তুষারময় সন্ধ্যায় কোনো এক বনের ধারে বিরতি। এই হচ্ছে কবিতার নাম। কে লিখেছেন? রবার্ট ফ্রস্ট। তাহলে এখান থেকে যদি আসে যে হু ইজ দ্য রাইটার অফ স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, তাহলে তোমরা এটা পারবা না? কার নাম দিবা? রবার্ট ফ্রস্ট। আচ্ছা, ওকে, আমরা চলে গেলাম মূল কবিতায়। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দর কিছু কথা বলেছে। সবাই কি টেক্সট বুকটা ধরেছো? আচ্ছা, ওকে, এটা রেড পেন নিয়ে নিলাম। ওকে, তাহলে প্রথমে দেখো কি লেখছে যে হুজ উডস, এই বন কার? হুজ উডস দিচ, এই বন কার? আই থিঙ্ক আই নো, তাহলে পুরো লাইনটা হচ্ছে দেখো, হুজ উডস দিচ আর, মানে এই বন কার? আই থিঙ্ক, আমি মনে করি, আই নো, আমি তাকে চিনি। একদম এক কথায় বললে এরকম যে এই বনটি কার তা আমি জানি বলে মনে হয়। এই বনটি কার তা আমি জানি বলে মনে হয়। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, তো যদিও তার বাড়িটি গ্রামে। যদিও তার বাড়িটি কোথায়? গ্রামে। হি উইল নট সি মি, হি উইল নট সি মি, সে আমাকে দেখবে না, স্টপিং হিয়ার, এখানে থামতে। তাহলে কি বলছে বলো? হি উইল নট সি মি স্টপিং হিয়ার, সে আমাকে এখানে থামতে দেখবে না। এক কথা আমরা বলতে পারি, সে আমাকে এখানে থামতে দেখবে না। আচ্ছা, টু ওয়াচ হিটস, টু ওয়াচ কি বলছে দেখো এখানে, টু ওয়াচ হিজ ফুটস ফিল আপ উইথ স্নো। স্নো অর্থ কি তোমরা কি জানো? স্নো তুষার, বা তুষার কাকে বলে? বরফকুচি, বরফকুচি, ছোট ছোট বরফকুচি। তার বনটি বরফে ঢাকা দেখা যাচ্ছে। তার বনটি, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, দেখছি তার বনটি কিসে? বরফ তুষারে ঢাকা। আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, এখন প্রথম প্যারা থেকে আমরা কি দেখলাম বলো, কি বুঝলাম? কেউ কিছু বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। প্রথমে কবি একটা কবির কাছে যে পারে তখন পরে এই বইটি আমার হয়তো চেনা, আর আমি জানি তাকে তো আমি চিনি। তারপর হচ্ছে সে হয়তো গ্রামে, তারপর সে আমাকে দেখবে না এখানে থাকতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, ফাইন। হ্যাঁ, তারপরে তারপরে বইটি সম্পূর্ণ তুষারটি ওকে ঢাকা। আচ্ছা, ওকে, ফাইন। এবার আমরা প্রথম প্যারা থেকে যা দেখলাম, এইখানে আমরা যদি সাম আপ করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে কবি একটা বনের সামনে দাঁড়ায় আছে, আর ওই যে বনের মালিক সে গ্রামে রয়েছে। তাই সে যে এখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় যে সৌন্দর্যটা উপভোগ করছে সেটা ওই মালিক দেখছে না। তাই সে নিশ্চিন্তে এই তুষারময় একটা বনের ধারে দাঁড়ায়া সে এটাকে উপভোগ করতে পারবে। এটা হচ্ছে প্রথম প্যারা। ঠিক আছে, আমরা দ্বিতীয় প্যারায় চলে যাই। মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়াটি। মাই লিটল হর্স, লিটল অর্থ কি? ছোট। আর হর্স অর্থ তো ঘোড়া, এটা জানো। মাস্ট থিঙ্ক ইট হোয়ার,
এখানে একটা ওয়ার্ড আছে খয়ার। খয়ার অর্থ কি কেউ জানো? খয়ার অর্থ হচ্ছে অদ্ভুত। অদ্ভুত। অদ্ভুত মানে কি? মানে অস্বাভাবিক। অকার্ট, অস্বাভাবিক। তো মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়াটি মাস্ট থিঙ্ক, অবশ্যই মনে করবে, ইট খয়া, এটা একটা অদ্ভুত, টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। ফার্ম হাউস অর্থ কি বলতো? ফার্ম হাউস অর্থ খামার বাড়ি। ফার্ম হাউস অর্থ কি? খামার বাড়ি। ঠিক আছে? তো বলছে কাছাকাছি কোনো একটা খামার বাড়ি ছাড়া থামাটা, কাছাকাছি কোনো একটা খামার বাড়ি ছাড়া থামাটা, এটা আমার ছোট্ট ঘোড়াটা অবশ্যই কি মনে করবে? অদ্ভুত মনে করবে। তারপর কি বলছে? বিটুইন। বলো তো প্রিপজিশনে বিটুইন কোথায় ব্যবহৃত হয়? দুইটা কোনো কিছুর মাঝে, সেটা দুইটা ব্যক্তি হইতে পারে, দুইটা জায়গা হইতে পারে, দুইটা বস্তু হইতে পারে। তো বলছে দেখো, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক। বিটুইন দ্য উডস এবং ফ্রোজেন লেকস বলছে এই যে বন এবং জমাট বাঁধা লেকের মাঝখানে দাঁড়ানো। বন কিসের মাঝখানে? একটা হচ্ছে বন আর একটা হচ্ছে বন মানে জঙ্গল। বন মানে কি? জঙ্গল। আর একটা হচ্ছে ফ্রোজেন লেক, জমাট বাঁধা হ্রদ বা লেক। লেককে আমরা লেকই বলতে পারি, তাই না? তো জমাট বাঁধা লেকের মাঝখানে দাঁড়ানোটাকে আমার এই ছোট্ট ঘোড়াটা অবশ্যই কি মনে করবে? অদ্ভুত মনে করবে। আচ্ছা, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। দ্য ডার্কেস্ট, ডার্কেস্ট অর্থ কি কে জানো? দেখি তোমাদের মধ্যে কেউ বলতে পারো কিনা? মানে সবচেয়ে অন্ধকার, মানে ডার্ক থেকে ডার্কেস্ট, একদম অনেক অন্ধকার, সবচেয়ে অন্ধকার এরকম। বলছে দ্য ডার্কেস্ট ইভিনিং, সবচেয়ে অন্ধকার সন্ধ্যা, অফ দ্য ইয়ার, বছরের। অর্থাৎ এই বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায় একটা বন এবং জমাট বাঁধা লেকের মাঝে কোনো প্রকার খামার বাড়ি ছাড়া থামা, এটাকে আমার এই ছোট্ট ঘোড়াটা অবশ্যই কি মনে করবে? অদ্ভুত মনে করবে। তো এখান থেকে লার্নার্সদের জন্য একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমরা পরবর্তী পেজে যাই, পরবর্তী প্যারায় গেলে এটা আরেকটু ক্লিয়ার হবে। কি বলছে দেখো তো, কেউ একজন পড়ো তো, প্যারাটা কি লিখছে? আচ্ছা, হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, তাই না? হি গিভস হিজ হার্নেস বেল। এই হার্নেস বেল হচ্ছে গলার যে ঝুনঝুনি বা ঘন্টা থাকে, এটাকে হার্নেস বেল বলা হয়। গলার মধ্যে, গরুর গলায় বা ঘোড়ার গলায় দেখবা যে যারা ঘোড়া বা গরু পালে তারা ঘোড়ার গলায় একটা ঝুনঝুনি দেয় বা একটা ঘন্টা লাগায়, এইটাকে ইংরেজিতে বলা হয় হার্নেস বেলস। তো বলছে হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক। শেক অর্থ কি বলতো? ঝাঁকুনি বা নাড়া দেওয়া। ঝাঁকুনি বা নাড়া দেওয়া। বলছে তিনি সে বলতে এটা কে বলতো? ঘোড়াটা, কারণ ঘোড়াটা হচ্ছে একটা পুরুষ ঘোড়া এখানে। সে অবশ্যই তার এই যে গলার যে ঘন্টা বা ঝুনঝুনি, এতে একটা নাড়া দেয়। টু আস্ক, জিজ্ঞাসা করতে, মনোযোগ মনোযোগ, টু আস্ক জিজ্ঞাসা করতে, ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এটা জিজ্ঞাসা করার জন্য যে কোনো ভুল হয়েছে কিনা, এটা জিজ্ঞাসা করার জন্য যে ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, কোনো ভুল হয়েছে কিনা। এই বলতো ঘোড়াটা কেন তার হার্নেস বেলে শেক দেয়? আচ্ছা তুমি বলতো ঘোড়াটা কেন তার হার্নেস বেলে শেক দেয়? বলতো, তুমি বলতো, তুমি নাম নিচ্ছি না, তুমি বলতো। এই তুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় থামাটা ভুল হচ্ছে কিনা? এই অদ্ভুত জায়গাটা কোথায়? জমাট বাঁধা লেক আর বনের মাঝখানে, তাও আবার ফার্ম হাউস ছাড়া। প্রথম প্যারার সাথে রিলেট করতে হবে। এমন জায়গাটায় থামাটা এই
ঘোড়াওয়ালার ভুল হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য ঘোড়াটা কি করে, তার হারনেস বেলে একটা শেপ দেয়। এখন এখানে একটা ইয়া আছে, সিম্বল, মানে সিম্বল ইউজ হয়েছে, হারনেস বেলের শেপ দেওয়াটা। এইটা কেন, এটা কি কি বোঝানো হয়েছে? এইটা হারনেস বেলটা এইটা মূলত বিবেককে বোঝানো হয়েছে। কি, কাকে বোঝানো হয়েছে? বিবেককে। যে বিবেককে বোঝানো হয়েছে, যে বিবেকে নাড়া দিয়েছে যে এখানে এটা থামাটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা, এরপরে কি বলছে দেখো তো, বলছে তারপরে বলছে দা ওনলি আদার সাউন্ডস দা সুইপ, একমাত্র একটা শব্দ শোনা যাচ্ছে, অফ ইজি উইন্ড, হালকা বাতাসের, অ্যান্ড ডাউনি ফ্লেক, নরম যে বরফ বা বরফের কুচি, এই নরম বরফের কুচি এবং হালকা বাতাসের শুধু শব্দ শোনা যাচ্ছে। তাইলে বুঝো এখানে মূলত বলা হয়েছে যে কবি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে সেখানে শুধুমাত্র হালকা বাতাস আর হচ্ছে নরম বরফের কুচির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। এত নীরব নিস্তব্ধ একটা জায়গায় কবি দাঁড়িয়েছেন। সেটাই কবিকে ওই ঘোড়াটা তার গলায় যে ঘন্টা ছিল সেই ঘন্টার মধ্যে ঝাঁকুনি দিয়ে বোঝাচ্ছিল যে মালিক, আপনি কি কোনো ভুল জায়গায় দাঁড়িয়েছেন। আচ্ছা, এরপরে বলছে দেখো কি বলছে, দা উডস মানে বন, আর লাভলি চমৎকার, লাভলি অর্থ কি? চমৎকার। ডার্ক, ডার্ক অর্থ কি? অন্ধকার। এন্ড ডিপ, ডিপ অর্থ গভীর। এখানে মূলত এই এই লাইনের মধ্যে, সাফিয়া, এই লাইনের মধ্যে মূলত কবি কি করেছেন, এই যে একটা বনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে বর্ণনা করেছেন, বলেছেন বনটা ছিল খুবই লাভলি, অর্থাৎ চমৎকার, দৃষ্টিনন্দনীয়। ডার্ক, এটা ছিল অন্ধকার। কিছু কিছু সময় কিন্তু অন্ধকার অনেক ভালো লাগে, নীরবতা অনেক ভালো লাগে। অ্যান্ড বলছে ডিপ, এটা ছিল গভীর। এখানে মূলত বন দ্বারা এই কবি প্রলুব্ধ হয়েছেন এখানে থেমে যাওয়ার জন্য। আমরা এই যে মূলত এই লাভলি, ডার্ক, ডিপ বন দ্বারা মূলত কবি কবরকে বুঝিয়ে থাকতে পারেন। কাকে বুঝাইছেন? কবরকে বুঝাইছেন। আচ্ছা, এরপর বলছে বাট, কিন্তু, আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার প্রতিজ্ঞা রয়েছে যা রাখতে হবে। কি করতে হবে? আমার প্রতিজ্ঞা রয়েছে যা আমাকে রাখতে হবে। কি প্রতিজ্ঞা বলতো? অ্যান্ড এই যে পরে বলছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এবং আমার ঘুমের পূর্বে আমাকে কি করতে হবে? মাইলস টু গো বিফোর স্লিপ, অনেক পথ পাড়ি দিতে হবে। এবার আবার জোর দিয়ে বলছে, দুইবার বলছে একই কথা, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে ঘুমের পূর্বে অনেক পথ পাড়ি দিতে হবে। এখানে ঘুম দ্বারা, স্লিপ দ্বারা কবি মূলত এই এটা মূলত মৃত্যু বা ডেথকে বুঝিয়ে থাকতে পারেন। আর এই যে বলছেন মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো, এই মাইলস টু গো মানে হচ্ছে আমাদের যে নিজের এই এই পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা মরে যাব, ঠিক আছে, কিন্তু এখানে ঘুম দ্বারা যেমন মৃত্যুকে বোঝানো হয়েছে, তেমনি জীবন শেষ হওয়ার আগে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন না করে, আমাদের দায়িত্বগুলো, আমাদের উপরে অর্পিত দায়িত্বগুলো আমরা শেষ না করে মরতে পারি না। এখানে কবি মূলত কবরের প্রতি অনেক আকৃষ্ট হয়েছেন, যে এটা অনেক অন্ধকার, গভীর, নীরব, নিস্তব্ধ, কিন্তু কি, আমার তো অনেক দায়িত্ব আছে, আমি সেই দায়িত্বগুলো শেষ না করে মরতে পারি না। তাই ওই দায়িত্বটাই সে আবার মনে করিয়ে দিয়েছেন, and miles to go before I sleep, and miles to go before I sleep। এই কবিতাটা কিন্তু রবার্ট ফ্রস্টের অত্যন্ত বিখ্যাত একটা কবিতা, এবং এর যে অন্তর্নিহিত অর্থ, এই অন্তর্নিহিত অর্থ আমাদের এই প্রতিটা মানুষের সাথে আসলে একদম
মানে ওতপ্রোতভাবে জড়িত যে আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যগুলো শেষ করেই কেবল আমাদের চিরনিদ্রায় শায়িত হবে। কবি রবার্ট ফ্রস্ট এই কথাটি আমাদেরকে তার এই কবিতার মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন। কোন কবিতা? স্টপিং বাই উডস অন আ স্নোয়ে ইভিনিং। ঠিক আছে, এই হলো কবিতার মোটামুটি লাইন বাই লাইন এবং স্তবক বাই স্তবক ব্যাখ্যা, বিশ্লেষণ, বঙ্গানুবাদ। আমরা এর পরবর্তী ক্লাসে এই কবিতার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলা এক এক করে ধরে ধরে সলভ করবে ইনশাল্লাহ, এইভাবে যাতে পরীক্ষার হলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, যেই প্রশ্নই হোক না কেন, তুমি কবিতা বুঝে বুঝে তুমি উত্তর করতে পারবা ইনশাল্লাহ। তবে একটা কবিতার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই অফলাইনে ক্লাসটা যতটুকু জরুরি, অনলাইনে আরো বেশি জরুরি। কারণ তুমি তখন একা থাকবা, তখন একদম মনোযোগ সহকারে কিন্তু দেখতে পারবা এবং বুঝতে পারবা। ইনশাল্লাহ দাওয়াত রইল পরবর্তী ভিডিও এবং পরবর্তী অফলাইন ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ছুটি, আজকের জন্য ছুটি।